নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর খবর দিনভরের শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত 7। আরও একবার আপনাদের জানাই, রাঁচির কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত 7। রাঁচি থেকে দিল্লির পথে এই দুর্ঘটনা। রাঁচির কাছে ভেঙে পড়লো এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের রাঁচির কাছে ভেঙে পড়লো একটি এয়ার অ্যাম্বুলেন্স, আর ওই এয়ার অ্যাম্বুলেন্সেই 7 জন যাত্রী ছিলেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই দুর্ঘটনায় 7 জনই মৃত, এমনটাই জানা যাচ্ছে। সোমবার সন্ধ্যার ঘটনা, রাঁচির কাছে ভেঙে পড়লো এয়ার অ্যাম্বুলেন্স। ঝাড়খণ্ডের ছাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। এই এয়ার অ্যাম্বুলেন্সে 7 জন যাত্রী ছিলেন, 7 জনই মারা গিয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রাঁচি থেকে দিল্লির পথেই এই দুর্ঘটনা। ওরা ভেঙে পড়ে এবং মৃত্যু হয়েছে পাইলট সহ 7 জনেরই। प्लेन जो है एक पेशेंट्स को ले जा रहे थे रांची टू दिल्ली, वो बीच में क्रैश हुआ है ड्यू टू थंडर स्टॉर्म। तो जैसे हम लोगों को इन्फॉर्मेशन पता चला, हम लोग मेडिकल टीम के साथ जो है रश किए यहाँ पे, बट अनफॉर्चुनेटली डॉक्टर्स का टीम इन्होंने फाउंड डेड डिक्लेयर किया। तो हम लोगों ने उनका बॉडीज को निकाल करके पोस्टमार्टम के लिए और फर्दर इन्वेस्टिगेशन के लिए भेजे। टोटल 7 लोग हैं। टोटल 2 क्रू मेंबर्स हैं और बाकी 5 लोग जो है पेशेंट्स और पेशेंट के परिवार के लोग हैं। सबसे पहले हम लोगों का था कि बॉडी रिकवर करना है, तो वो हम लोगों ने कर लिया है। अब हम लोगों का ये पीओ को प्रोटेक्ट करना है, तो इसके लिए चारों साइड कॉर्डन लगाया हुआ है। हमने एक एसएसपी की टीम भी हमारे साथ है और जिला पुलिस भी यहाँ प्रतिनियुक्त है। और फर्दर जो इन्वेस्टिगेशन का प्रोसेस है उनका एविएशन का, दे विल स्टार्ट और हम लोग उनको कोऑपरेट करेंगे। ভারতের নানান জায়গায় হামলার ছক লস্করের। ওপারে মডিউল আর এপারে জালে জঙ্গি। নিউটাউন থেকে গ্রেফতার 2। মালদার মানিকচকের অশ্বিন টোলার বাসিন্দা উমার ফারুক এবং বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রবিউল ইসলাম। লস্কর জঙ্গি যোগে উমার এবং রবিউলকে নিউটাউনের হাতিয়ারা থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, বাংলাদেশি হ্যান্ডলার সাব্বির আহমেদ লোনের সঙ্গে কাজ করত উমার রবিউল। এআই সামিটের আগে 6 ফেব্রুয়ারি দিল্লি যায় উমার রবিউল। দিল্লিতে সুপ্রিম কোর্ট, মেট্রো সহ কয়েকটি জায়গায় দেশ বিরোধী পোস্টার লাগায়। 15 ফেব্রুয়ারি নিউটাউনের হাতিয়ারা থেকে গ্রেফতার করা হয়। উমার থেকে একাধিক ফোন, ক্রেডিট এবং ডেবিট কার্ড বাজেয়াপ্ত হয়। উমার এবং রবিউলের ফোন থেকে পাওয়া নানা তথ্যের ভিত্তিতে তামিলনাড়ু থেকে আরও 6 জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা মিজানুর রহমান, মোহাম্মদ সেফায়েত হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন, মোহাম্মদ उज्जवल एवं उमर। तमिलनाडु से कुछ लोगों को उनको ये वापस कलकत्ता लेके जाने वाले थे और उनको रोपन करने वाले थे किसी टेररिस्ट एक्टिविटी में। 6 लोगों को, और जो कि सभी के सभी बांग्लादेशी नेशनल्स हैं, उन 6 लोगों को गिरफ्तार किया गया। तो इस तरह से इसमें टोटल अब तक 8 गिरफ्तारियां हो चुकी हैं, जिनमें से 7 बांग्लादेशी हैं और एक जो उमर फारूक है, ये मालदा का रहने वाला है। গোয়েন্দা সূত্রে দাবি, তারা খবর পান দিল্লির লালকেল্লা এবং অন্যান্য কয়েকটি জায়গায় পাক জঙ্গি সংগঠন হামলার ছক কষছে। কয়েকদিন আগে কলকাতা এবং দিল্লির মেট্রো স্টেশন সহ 10টি জায়গায় দেশ বিরোধী পোস্টার নজরে পড়ে। তারপর আরও সক্রিয় হয় গোয়েন্দা সংস্থা। জানা যায়, সাবিরের নেতৃত্বে ভারতের নানা জায়গায় হামলার ছক কষে লস্কর। এই মডিউলেই কাজ করছিল 8 জঙ্গি, যাদের গ্রেপ্তার করা হয়েছে। কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা সাবির 2007 থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত, এরপর গ্রেপ্তার। 2019 সালে জেল মুক্তি। বাংলাদেশে গিয়ে পাক গুপ্তচর সংস্থা ISI এর সহায়তায় ভারতে লস্কর মডিউলকে আরও শক্তিশালী করার চেষ্টা করে। জামাতপন্থী বাংলাদেশিদের নিয়ে তৈরি করে স্লিপার সেল। 2019 থেকে 20 মধ্যে মালদা সীমান্তের গ্রামে উমারের সঙ্গে সাবিরের দেখা হয়। বাংলাদেশের স্লিপার সেলকে ভারতে পাঠায় সাবির। এই স্লিপার সেলকে অস্ত্রের যোগান দিত উমার। সাবিরের ডাকে গত বছর 2 বার বাংলাদেশেও যায় উমার। অশান্ত বাংলাদেশের পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করে তারা। দিল্লির শালিমারবাগে তামিলনাড়ু থেকে ধৃত 6 জনের সঙ্গে সাবিরের ঘোরাঘুরির প্রমাণও মিলেছে বলে পুলিশ জানিয়েছে। দিল্লি পুলিশের দাবি, ধৃত 8 জনের জঙ্গি মডিউলের মাথা উমার ফারুক। ভারতে লস্করের হয়ে কাজ করত। ডিসেম্বরে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও তোলে। এরপর ভিডিও, ছবি বাংলাদেশে হ্যান্ডলারদের পাঠায়। বাংলাদেশে গিয়ে জঙ্গি হ্যান্ডলার সাবিরের সঙ্গে বৈঠক করে।
ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের জাল পরিচয়পত্র বানিয়ে দিতে উমার কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে অস্ত্র মজুত করে। আমি জানি না কেমন কেন ধরেছে না ধরেছে। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না। নিউজ 18 বাংলা। মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এর বই সাহিত্য মেলা, এই বইয়ের অশালীন শব্দে ব্যবহার, এ নিয়ে জোর বিতর্ক। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাহিত্যিক সমরেশ বসুর লেখা গল্প, নাম আদাব। এই গল্পের মধ্যে অশালীন শব্দের ব্যবহার। এমন একটি গল্প পড়ানো হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 8-এ সাহিত্য মেলা বইয়ে। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্লাস 8-এর পড়ুয়া, তাদের পাঠ্য বইয়ে অশালীন শব্দ লেখা গল্প কেন? এতে তো কম বয়সী পড়ুয়াদের মনে প্রভাব পড়তে পারে। এ নিয়ে সরব অভিভাবকরা, তারা চান গল্পের বই থেকে অশালীন শব্দ বাদ দেওয়া হোক। এই লেখাতে দুটোই কুরুচিকর শব্দ রয়েছে, যেগুলো আমরা সমাজে গালাগাল হিসেবে প্রচলিত আছে এই সমাজে। বিশেষ অনুরোধ, বিষয়টি খতিয়ে দেখে নজর দিয়ে যাতে ইমিডিয়েট বইটা ব্যান করে দিয়ে নতুন একটা বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেয়, কুরুচিকর শব্দ যেন তুলে দেয়। বাংলা সাহিত্যের মধ্যে প্রথম কথা এই শব্দগুলো তো আসে না। যারা পড়বে অষ্টম শ্রেণীতে ছোটো ওরা, প্রচুর ছোটো ওরা, অনেক ছোটো, যার জন্য ওদের একটা এফেক্ট পড়তে পারে, যার জন্য এটা ঠিক হয়নি, এটা ভাবা উচিত। যেটা মনে করি, এটা ক্লাস 8-এ সমরেশ বসুর লেখা কেন দিচ্ছেন? রবীন্দ্রনাথের মতো লোক থাকতে, নজরুলের মতো লোক থাকতে, তাদের লেখা না পড়িয়ে এই হঠাৎ সমাজ সচেতন করার একটা বিশাল চেষ্টা হয়ে দাঁড়িয়েছে ক্লাস 8 থেকে। এই পণ্ডিতরা কারা? সিলেবাস তৈরি করার জন্য স্কুলের লোকদের নিযুক্ত করুন দয়া করে। সমরেশ দা করেছেন যেটা, তিনি দিগন্ত উন্মোচন করেছেন, কিন্তু সেই দিগন্ত উন্মোচন করার জন্য এরা পড়ে নেই যে ক্লাস 8 থেকে সেই দিগন্তটা উন্মোচন করাতে হবে, এটা প্রয়োজন নেই। যদি এ ধরনের কোন টেক্সট এরকম গালাগাল থাকে, তা সাধারণভাবে এই ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে রাখা উচিত নয়। না হলে খুব বড় লেখক এবং একেবারে অনিবার্য এই পাঠটা ছেলে মেয়েদের মূল্যবোধ বৃদ্ধিতে সাহায্য করবে, তা যদি এরকম যুক্তি খাড়া করা যায় সেটা দেখা যেতে পারে। কিন্তু সাধারণভাবে এই ধরনের গালাগাল আছে, এই ধরনের কোনো পাঠ্য ক্লাস 8-এর পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঢ্যামনা মানে তো খুব অশ্লীল কিছু নয়। ঢ্যামনা মানে নিষ্কর্মা, জেদি, অপদার্থ, নানা রকম বোঝায় আর কি। তাই ঢ্যামনা শব্দটা এমনিতে অশ্লীলও নয় এবং অপাঙ্কেও নয়, কিন্তু শব্দটাকে এমনিতে দায়ী করা চলবে না। শব্দটা যে অর্থ সেটা খুব একটা খারাপ কিছু নয়, যেটা মানে আমাদের কানে আঙুল দিতে হয় এমন নয়। তবে যদি অভিভাবকদের অপছন্দ হয় তাহলে তো শব্দটা বাদ দিতেই পারেন তারা। বাচ্চাদের মুখে হয়তো ঢ্যামনাটা ভালো ছড়াবে না, এরকম একটা হতে পারে মানুষের ধারণা। নিউজ 18 বাংলা। মা ফ্লাইওভারের দুর্ঘটনায় সেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা। সেনার গাড়ির যে ছবি দেখছেন, মা ফ্লাইওভারের দুর্ঘটনা, সেনার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা সেনার গাড়ি। আরো বিস্তারিত জানাবে রৌনক আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, কখন এই দুর্ঘটনা ঘটলো, কি জানা যাচ্ছে? দেখো, ঠিক 6:50 নাগাদ যেখান থেকে রুবি থেকে এজিসি বোস ফ্লাইওভারের দিকে যাচ্ছে, সেই প্ল্যানকে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়িটি একেবারে যে ডিভাইডারে ধাক্কা মারে এবং ডিভাইডারে ধাক্কা মেরে পাশের যে প্ল্যান সেখানে গাড়িটি উঠে আসে। তার জন্য তীব্র যানজট সৃষ্টি হয়। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, যেভাবে ধাক্কা মেরেছে গাড়িটি, সামনের অংশ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে দুর্ঘটনার পেছনে কারণ কি, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং সেনাবাহিনীর এই গাড়িটি সরানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে। আর একটা বিষয় জানতে চাইবো যে সময় দুর্ঘটনা ঘটে, অর্থাৎ রাস্তা সকালবেলা, যেহেতু আজকে সকালবেলায় ওয়েদার ঠিক ছিল না, মানে বৃষ্টি পড়ছিল, রাস্তা পিছল ছিল এবং যান চলাচল সেই সময় কম ছিল, সে কারণে বড়সড় দুর্ঘটনা থেকেও তো তাহলে রক্ষা পেল, তাই নয় কি?
কার্যত যে সময় এই দুর্ঘটনাটি ঘটেছে অত্যন্ত মাফারবাড়ে কনজেস্টেড এরিয়া, সেক্ষেত্রে রাস্তা ফাঁকা থাকার কারণে কার্যত বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল বলা যেতেই পারে। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? আদতে রাস্তা পিচ্ছিল থাকার কারণে দুর্ঘটনা, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সজোরে সেটি ডিভাইডারে ধাক্কা মারলো? কারণ যে দিক থেকে গাড়ি আসছে উল্টো দিকের প্ল্যাঙ্কে কিন্তু গাড়িটি ঢুকে গেছে, সেক্ষেত্রে আরো বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক, রৌনক সঙ্গে থাকো। কলকাতায় ফের তিলজলায় সামান্য বচসায় গুলি যুবককে। গতকাল সন্ধ্যায় বচসার পর হুমকি। কলকাতায় ফের চলল গুলি, তিলজলায় সামান্য বচসায় গুলি যুবককে। আরো বিস্তারিত বলবে রৌনক রয়েছে। রৌনক, কি জানা যাচ্ছে? কলকাতায় ফের গুলি, তিলজলায় সামান্য বচসায় চলল গুলি। গুলি যুবককে মারা হলো। গতকাল সন্ধ্যায় বচসার পর হুমকি। রাতে সদল বলে বাড়িতে চড়াও অভিযুক্ত। তিলজলা এলাকায় বচসার জেরে গুলি চালানোর ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ালো। কলকাতায় ফের গুলি, তিলজলায় সামান্য বচসায় গুলি যুবককে। গতকাল সন্ধ্যায় বচসার পর হুমকি, আর রাতেই সদল বলে বাড়িতে চড়াও অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্তদের খোঁজে বেনিয়াপুকুর থানার পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, কলকাতায় ফের গুলি, তিলজলায় সামান্য বচসায় গুলি যুবককে, কি ঘটেছিল? দেখা একেবারে জানা যাচ্ছে সন্ধ্যেবেলায় মোহাম্মদ নিয়াজ এবং মোহাম্মদ সলমানের মধ্যে একটা বচসা হয় এবং সেই বচসা সেখানে মিটে গেলেও রাত 1টা নাগাদ জানা যাচ্ছে যে এই যে এখানে সলমানের যারা সঙ্গী তারা নিয়াজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং কিছুটা দূরে গিয়ে নিয়াজকে লক্ষ্য করে এলো পাশাই প্রায় 5 থেকে 6 রাউন্ড গুলি চালায় এবং কার্যত গুরুতর জখম অবস্থায় তাকে এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। এবং যে বিষয়টি এখানে সামনে আসছে, কে এই সলমান, এর আগেও কিন্তু একাধিক ঘটনায় গুলি চালানোর ঘটনা থেকে শুরু করে এলাকায় দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে সলমানের নাম জড়িয়ে এসছে এবং এই নিয়াজ সেখানকার একজন স্থানীয় গাড়ির মেকানিক। তাহলে কেন তাকে লক্ষ্য করে গুলি চালালো, অর্থাৎ কি কারণে তাদের বচসা হলো, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং রাতে যখন এই সলমানের সঙ্গীরা তার বাড়িতে, এই মোহাম্মদ সলমানের কি কোনো রকম ক্রিমিনাল রেকর্ড আছে? তাকে একেবারে এর আগেও একাধিক দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং পুলিশেও এই মোহাম্মদ সালমানের নামে এর আগেও কিন্তু বেশ কিছু ক্রিমিনাল রেকর্ড রয়েছে, এমনটি আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সেক্ষেত্রে এই মোহাম্মদ সালমান এবং তার সঙ্গীদের খোঁজ কিন্তু ইতিমধ্যে বেনিয়াপুকুর থানার পুলিশ চালাচ্ছে। বেশ, ধন্যবাদ। কলকাতায় ফের গুলি, তিলজলায় সামান্য বচসায় গুলি যুবককে। গতকাল সন্ধ্যায় বচসা আর তারপরই হুমকি। রাতে সদল বলে বাড়িতে চড়াও অভিযুক্ত। যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পর গুলি। দুপায়ে 3টি গুলি নিয়ে এসএসকেএমে ভর্তি সেই যুবক। অভিযুক্তদের খোঁজে বেনিয়াপুকুর থানার পুলিশ। সকাল থেকেই বৃষ্টি, বসন্তে বৃষ্টি বাংলায়। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বসন্তেই বৃষ্টি বাংলায়। একদমই বৃষ্টির পূর্বাভাস ছিল এবং সেই পূর্বাভাস মতোই গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গতকাল বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে মূলত গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সকালবেলা কয়েক দফায় বৃষ্টি হয়েছে এবং কলকাতাতেও ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ছাড়াও বর্ধমান, হুগলি, নদিয়াতেও এই বৃষ্টির সম্ভাবনা। 2-1 পশলা বৃষ্টি বেশ কিছু জেলাতে হয়েছে এবং আজের দিনে আরো 2-1 দফায় বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ এবং এর ফলে গতকাল রাতের যে তাপমাত্রা সেটা সামান্য কমেছে এবং আজও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং কলকাতা, হাওড়া জেলাতে বেশি রয়েছে এবং এই তাপমাত্রা আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা আবার যে স্বাভাবিক তাপমাত্রা ছিল সেই রকমই হয়ে যাবে, অর্থাৎ আজ একটু সাময়িক স্বস্তি তাপমাত্রার দিক থেকে। বেশ, একেবারে অনেকে ধন্যবাদ। দক্ষিণবঙ্গে জেলায় জেলায় যেমন বৃষ্টির
শুরু, উত্তরবঙ্গে কি বৃষ্টি শুরু হয়েছে? বসন্তে কি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে? জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ, আরো বিস্তারিত বলবে। পার্থ, উত্তরবঙ্গেও কি বৃষ্টি শুরু হয়েছে? এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়নি এবং পাহাড় এবং বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং সেখানের মধ্যে আকাশ আংশিক মেঘলা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস হচ্ছে পাহাড়ি এলাকা, পাশাপাশি সমতলে বৃষ্টি বৃদ্ধি হচ্ছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ সকাল থেকে কিন্তু মেঘলা রয়েছে বৃষ্টি জেলায় দার্জিলিং, কালিম্পং, মিরিকের পাশাপাশি সমতলে কিন্তু আংশিক মেঘলা রয়েছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ। বসন্তে বৃষ্টি উত্তরবঙ্গের পূর্বাভাস রয়েছে, তবে এখনো বৃষ্টি শুরু হয়নি। উত্তরবঙ্গের 3 জেলায় আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর এমনটাই বলছে। দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের মোটামুটি সব জেলাতে কিন্তু ইতিমধ্যে কমেছে শীতের দাপট।